আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি ব্যাপার, আজকাল ললিতা আমার সঙ্গ ছাড়ে না। মিতা, তুমি যেতে পারো। ইনি আমার ললিতা, কথাবার্তা বলে সব ঠিকঠাক করে নিব আমি। রিসেপশনের মেয়েটির নাম মিতা। বসের এহেন কথাই সে অবাক হলেও চলে গেল। ওদিকে বেলি, সে এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ ক্ষিপ্ত হয়ে বলল, এজন্য অনেকক্ষণ ধরে ভাবছিলাম দুনিয়াতে অনল ছাড়া আর কে এমন অবিবাহিত মেয়েদের খোঁজ করবে। আমার কপাল যে মরতে এখানে এসেছি। ভুল মাই ললিতা, সত্যি হলো অনল বিবাহিত মেয়েদেরও দারুণ পছন্দ করে। বিবাহিত মেয়েদের পছন্দ করেন, তা আবার গলা উঁচু করে বলছেন? দারুণ লেজ কাটা শেয়াল তো। আমি শেয়াল? আচ্ছা, এটা ভাবতে গেলে তুমি কি বনের সেই একঘেয়ে পাখিটা যে সারাদিন বিরক্তিকর সুরে ডেকে চলেছে? পাখির ডাক কখনো বিরক্তকর হয় না। আমি এখানে সেসবের তর্ক করব না। এই অফিসে চাকরিটা করব না। বেলি ফিরে যাচ্ছে, নিজেকে একবার বকে নিল। কোনো প্রকার খোঁজ খবর না নিয়ে সে কেন এখানে চাকরির জন্য এলো, যেখানে স্পষ্টত অনুধাবন করা যাচ্ছে উপরের কর্মকর্তার নিয়ত খুব একটা সুবিধার নয়। ধরতে গেলে লেজকাটা শেয়াল সে নিজে। বুদ্ধিমান ভাবতে গিয়ে চিরপরিচিত ধারাতে নাস্তানাবুদ হলো। ওদিকে অনল তার সমুদ্রের অনুরূপ গভীর চোখে তাকিয়ে মেয়েটিকে দেখছে। অধৈর্য গলে তার সেই মনকাড়া হাসি। শৈল্পিকভাবে সৃষ্টি হাতের সাহায্য কলম দিয়ে কিছু একটা লিখছে। আশ্চর্যভাবে সে না দেখেও ঠিকঠাক লিখছে। দরজা খুলতে গিয়ে বেলি বিপদে পড়ে গেল। যত চেষ্টা করুক না কেন টান দেওয়ার লাভ হচ্ছে না। ভয়ঙ্কর সুরে বলল, এই দরজা খুলবে কিভাবে? দরজা ভালোবাসার মধুর বাক্যতে খুলবে ললিতা। তোমাকে দেখে এখন জেলখানার জল্লাদ মেয়েটার মতন লাগছে, তবে একটা জিনিস নেই চোখে, গাঢ় মোটা করে কাজল। দিবে নাকি সেটা? কাজল আমার কাছে আছে, কালকে একটা মেয়ে রেখে গিয়েছিল। রাখেন আপনার আজব কথা, দরজা খুলে দেন। শান্ত হও, আমি খারাপ মানুষ নই। এখানে এসে বসো, পুরো বিষয়টি ব্যাখ্যা করছি। অনলের কথা প্রথমবারের মতন গুরুগম্ভীর শোনা গেল। বেলি ভ্রুজলা কুঞ্চিত করে তার সামনে এসে বসল। রুষ্ট কণ্ঠে পুনরায় বলল, বলুন। বিবাহিত মেয়েদের আমি শখে জব দেই না এমন নয়। আমার এই জব পার্ট টাইম হিসেবে ধরা চলে, কিন্তু কাজ কম নয়। যেহেতু আমি স্টুডেন্ট নিচ্ছি, সেক্ষেত্রে তার পড়াশোনার ব্যাপার আছে। আবার আমার এখানে জব করে, পড়াশোনা করে সংসার সামলাবে, এমনটা চাপের হয়। একদিক দিয়ে দেখতে গেলে যাকে নিলাম সে যদি না পারল। সেক্ষেত্রে আমার একজন ফ্রেন্ড আছে, সে ডিভোর্সি। তাকে জবে নিলে কি সমস্যা? নাম কি? আমি সিভিটা দেখে বলতে পারবো। শাহিদা। অনল ড্রয়ার থেকে একটা সিভির কাগজ বের করলো। কিছু একটা মনে পড়ায় বলল, তোমার এই ফ্রেন্ড অফার করা হয়েছিল অন্য একটি পদের জন্য, একই বেতন, তবে সে যোগাযোগ করেনি। আশ্চর্য, আমাকে তবে কেন পাঠালো? এবং বলল সে অবিবাহিত শর্ত দেখে আর আপনাদের সাথে যোগাযোগ করেনি। কিঞ্চিত বিস্মিত হওয়ায় বেলির মুখটা গোলাকার হয়ে উঠল। অনলের সেটি দেখে মনে হলো সদ্য গোলাপের কলি আশেপাশে পাপড়ি ছড়িয়ে দিল। মৃদু কম্পন বোধ করল সে শরীরে। শক্ত হাত দ্বারা কলম চেপে ধরল। তার শরীর ফলে যা ঈষৎ বেঁকে গেল। মেয়েটির প্রতি ভীষণভাবে সে আকর্ষণ বোধ করছে। আমি জানি না তোমার ফ্রেন্ড মিথ্যা বলছে কেন, কিন্তু এতে ভালো হলো তোমাকে কিছুক্ষণ একা পাওয়া গেল। মজা করছেন? এই সুন্দর মুখটা দেখে মজা করতে পারি ললিতা আমার? আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না আমার মনের কথাগুলো? শাহিদা মিথ্যা বলার মেয়ে নয়। কল করো, সরাসরি জিজ্ঞেসও করতে পারো। এটা ঠিক হবে? তুমি দেখতে পাচ্ছ একজন মুখের উপর মিথ্যা বলছে, তাহলে
তাকে সেটা নিয়ে জিজ্ঞেস কেন করবে না? ফর্মালিটি কিংবা চক্ষু লজ্জায় সর্বদা বোধ থাকা ভালো বিষয় নয় ললিতা। নিজের বিষয়টা বলা শিখো। কল করো, আমি ইমেল পাঠিয়ে পুনরায় তোমার সাথে কথা বলছি। কিন্তু খেয়াল রাখবে, আমি না চাইলে তুমি এখান থেকে বের হতে পারবে না। বেলি পুনরায় আশ্চর্য হয়ে অনলকে দেখল। তার কথার ধরন পুরো বদলে গিয়েছে। যেখানে উপহাসের বিন্দুমাত্র অংশ নেই, অনল মগ্ন হয়ে ল্যাপটপে টাইপ করছে। কিছুটা বিড়ম্বনা নিয়ে কাউচে গিয়ে বসল। শাহিদার নাম্বার ডায়াল করে কথা বলতে লাগলো। অনল একবারও তার দিকে তাকায়নি, অথচ সে কেন চোখ সরাতে পারছে না। দীর্ঘ 15 মিনিট কথা বলার পর অনল ল্যাপটপ বন্ধ করে মেয়েটির দিকে তাকালো। কি বললো তোমার ফ্রেন্ড? আপনার এক স্টাফের বিহেভিয়ার ভালো লাগেনি, এর জন্য আমাকে ফোর্স করেছে। সত্যি বিষয়টা কোনো লজিকে পড়ে না। একদম নয়। তোমার ফ্রেন্ড আমার সান্নিধ্য চেয়েছিল, তা সম্ভব নয় হওয়ায় জবটা করেনি। আলটিমেটলি টাকার প্রয়োজন হলো। এখন তোমাকে বলাই জনদরদি হয়ে এখানে চলে এলে। নিজেকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন আপনি। দেওয়া উচিত, কারণ আমি অনন্য। বেলি হতাশ হয়ে গেল। এ পুরুষটির সাথে কথা বলা দুষ্কর। তবে একটি বিষয়ে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে জবটা তার করার দরকার নেই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত গতিতে বলল, ধন্যবাদ আপনাকে। যেহেতু আমার জবের দরকার নেই, সেক্ষেত্রে আমাকে যেতে দিন। দরজা খুলুন। তুই চাইলে জবটা করতে পারো। ইস, এমনিতে আপনার লাইব্রেরি গোছাতে গিয়ে কম ঝামেলা লাগে না, আবার জব করব। অনল উঠে এলো চেয়ার থেকে। পুরুষটি দারুণ সুন্দর। শাহিদা যদি সত্যি তার সান্নিধ্যের আশায় থাকে তাহলে দোষের নেই। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাঁটছে অনল। ললাটে তার চিন্তার রেখা। বেলির হঠাৎ জিজ্ঞেস করতে মন চাইল সে ভাবছে কি। অতঃপর দুজনে দরজার কাছে এলো, যেখানে প্রেমের কাল্পনিক সন্ধ্যা নেমেছে। বসন্তের বিশেষ সন্ধ্যা এটি। বেলির ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে অনল। দরজা এখনো খোলেনি। একটু ঝুঁকলো পুরুষটি। ফিসফিস করে মেয়েটির শরীরে কম্পন তুলিয়ে বলল, চেরি চেরি লেডি গোয়িং থ্রু ইমোশন, লাভ ইজ হোয়ার ইউ ফাইন্ড ইট, লিসেন টু ইয়োর হার্ট। অনেকক্ষণ ধরে জানালার কাঁচটায় বসে আছে বেলি। এখন রাতের মধ্যভাগ। চারিধারে শুনশান নীরবতা। এককালে এহেন মন খারাপের রাতে বেলির সেই পুরুষটির কথা মনে পড়ে যেত যে এখন দুনিয়াতে নেই। চোখ অশ্রু সজল হয়ে উঠত। আহাজারি করে উঠত মন। এখন সেসব হয় না বেলির। সময়ের দেয়ালে এই অনুভূতি চলে আড়ালে গিয়েছে। কিন্তু মাঝে মধ্যে তার বাচ্চাটা কেমন দেখতে হয়েছে এটা বড্ড জানতে মন চায়। বেলি মাথা দুপাশে হেলিয়ে কথাটা ভাবা বাদ দিল। এখন সে ভিন্ন কিছু ভাবছে। সেই ভাবনার নাম অনল। ল্যাপটপের মধ্যে অনল দ্য ব্যাড বয় নামক একটু ফাইল তৈরি করেছে, যেখানে সেই পুরুষটিকে নিয়ে সব ফাইলগুলো জমা রাখবে। আজকের কথাতে মনে হয়েছে অনল যা নিজে দেখায় সে আদতে তা নয়, আবার যা ভাবছে বেলি সেটিও নয়। তবে কেমন রহস্য! বেলি গোয়েন্দা গল্পের সেই সমাধানকারী চরিত্র হয়ে গেল যেন। এখন সব থেকে বড় বাধা তার নিকট অনল। ফেসবুক থেকে অনলের একটি ছবি সেভ করে তা ডাটাতে যুক্ত করলো। বেলির অধর যুগল বিস্তৃত হলো। ফিসফিস করে বলল, আমি আপনাকে গভীরভাবে জানবো অনল। আপনি অপ্রতিরোধ্য দেয়ালের অনুরূপ হয়ে উঠেছেন আমার কাছে। 5 বছরের সম্পর্ক ছিল ছেলেটির সঙ্গে, অথচ এখন বিয়ে করেছে অন্য একজনকে। রুমি মেয়েটা তো বেশ ভালো ছিল, চরিত্রহীন বলে মনে হয়নি কখনো। কে জানে কি হলো। ব্রেডে পাতলা করে মাখনের প্রলেপ দিতে দিতে শশী কথাগুলো বলল। বেলি ভ্রু কুচকে বোনের দিকে তাকালো। রুমি তার এলাকার বান্ধবী। ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছে। এমনকি রুমির যখন সোহানের সাথে সম্পর্ক শুরু হলো তখনই জেনেছিল বেলি। আশ্চর্য, রুমি এমন নয়, বরং সোহান ভাইকে সে অনেক ভালোবাসে। ছেলেটা কি করে?
সম্ভবত ত্রিপলি নিয়ে পড়াশোনা করে, কর্মজীবন শুরু হয়নি। ছেলেটা কি করে রে? এর জন্যই তো এখন যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে শিল্পপতি। গাজীপুরে কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে শুনলাম, তবে মেয়েটাকে জোর করে বিয়ে দিচ্ছে। এটা অন্যায়। একজনকে ভালোবেসে অন্য আরেকজনকে বিয়ে করা কোনো নারীর পক্ষে সম্ভব নয়। আমি রুমিদের বাসায় যাচ্ছি। বেলি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, যেন সে গেলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবে রুমি নামের মেয়েটা। শশী বোনের যাত্রাপথের দিকে তাকিয়ে পুরোদস্তর অবাক হয়ে গেল। তুইও বাড়িতে গিয়ে কি করবি? দেখ, বেশি কিছু বলবি না, বাবা জানলে খবর হয়ে যাবে। তোয়াক্কাও করলো না বেলি, বের হয়ে গেল রুমিদের বাসা কয়েকটি বাসার পরে। দ্রুত হেঁটে যাচ্ছে বেলি। রোদের ঝলকানিতে মেদুর গালের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। তোফায়েল তখন বাজার থেকে ফিরছিল। মেয়েকে এভাবে হন্তদন্ত হয়ে যেতে দেখে রাস্তায় কিছু না বললেও বাসায় এসে শশীকে বিষয়টি জিজ্ঞেস করল। বড় কন্যারা সর্বদা পিতাভক্ত হয়। ছোট বোনের গোপনীয়তা রক্ষার থেকে বাবাকে সত্য কথা বলা বেশি বড় দায়িত্ব শশীর নিকট। ব্যাস হয়ে গেল। ছোট মেয়ের এহেন আগ বাড়িয়ে অনধিকার চর্চা মোটেও পছন্দ করল না। ড্রয়িং রুমের সোফাতে বসে অপেক্ষা করতে লাগলো বেলির। এই সময়টিতে জলটুকু স্পর্শ করা যেন তোফাইলের জন্য নিষিদ্ধ, পাছে রাগ কমে যায় যদি। বেলি ফিরল প্রায় 3 ঘন্টা পর। শুভ্র মুখটিতে অমাবস্যা লেপ্টে গিয়েছে। রুমির বাবা সত্যি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছে। বেলির মনে গভীর এক প্রশ্ন চলছে। পিতামাতা মাঝে মধ্যে ভালো হবে এই দুটো শব্দ দ্বারা কেন সব স্বপ্ন ভেঙে নিঃশেষ করে দেয়? বেলি। বাবার কণ্ঠের গম্ভীরতাতেও চমক ভাঙে না বেলির। সে অবহেলাতে জবাব দেয়, কিছু বলবেন বাবা? তুমি রুমিদের বাসায় কেন গিয়েছিলে? তাও আবার এমন কিছু বলতে যা তোমার বলা উচিত হয়নি। ওর বিয়েটা। এতে তোমার কি রাবিশ মেয়ে? তাদের বিষয় নিশ্চয়ই। এখন যদি ওর বাবা রাতে ফোন করে আমাকে তোমার এহেন কার্যকলাপকে বর্ণনা করে গঞ্জনা দেয়, তখন কি করা উচিত হবে? রুমির তো সমস্যা নেই, হলে বিয়েতে কেন হ্যাঁ করতো? বাবা করিয়েছে, এবং তা ইমোশনাল ব্ল্যাকমেল করে। পিতামাতার কথা শোনা সন্তানদের দায়িত্ব। এখানে তো বিয়ের মতন এত বড় বিষয়। এবং তা যদি অন্যায় হয় তখনও শোনা উচিত। অন্যথায় নিজ সন্তানের সাথে কে অন্যায় করবে? যার সাথে সম্পর্ক ছিল সে অনেক ভালো ছেলে, এটা নিশ্চয় অন্যায় হচ্ছে। চুপ মেয়ে, রুমে যাও। আমার খেয়ে আমার পরে মুখের উপর তর্ক করা শোভা পায় না। ব্যথাতুর দৃষ্টিতে বাবার পানে তাকিয়ে রইল বেলি। তোফায়েলের সর্বদা এই একটি খারাপ অভ্যেস, রাগ উঠলে নিজের সন্তানদের ভরণ পোষণের কথা বলা। বিশেষ এই কটু কথাটি সিয়াম ও শশীও পেয়ে এসেছে। এমন নয় বেলি কথাটি প্রথম শুনল, কিন্তু থাকে না, একদিন সমস্ত ধৈর্য ভেঙে যেতে শুরু করে। মুখটাকে যতটা সম্ভব বিকৃত করে সে নিজ রুমে এসে বিছানার উপর বসল। হায়, সমস্ত সুখ যেন অদৃশ্য ময়ূর, যেটিকে ধরা যায় না অথবা ছোঁয়া যায় না। সিগন্যাল ভাঙতে পিপিলিকার অনুরূপ সারি ধরে সবগুলো গাড়ি চলতে লাগলো। পুরো দিন অফিসে বেশ কষ্ট হয়েছে আজ অনলের। বিশেষ করে সে সহজে মেজাজ বিক্ষিপ্ত করার মানুষ নয়, কিন্তু আজকে কি হলো? একটা ছেলের ওপর চিল্লিয়ে উঠেছে। এটা কি তার মধ্যে বস হওয়ার একটি আত্মগরিমা ফুটে উঠেছে? হবে হয়তো। মাথা ঘামানোর বিষয় সেটি নয়। ফোন বের করে সে স্ক্রিনটা অন করলো। অনেকগুলো বন্ধুকে এসএমএস করেছে, কিন্তু কেউ জবাব দেয়নি। একটি বিপদের আশঙ্কা করছে অনল, যেখানে বাজিতে আছে তার প্রাণপ্রিয় বন্ধু আহসান। সে তো ছোট বাচ্চা নয় যে হারিয়ে যাবে। কলে এলে ড্রাইভ করতে করতে রিসিভ করলো অনল। ওপাশ থেকে জানালো, ফোনের ওপাশে নারীটি বিলাপ করে কেঁদে উঠল। দীর্ঘ শ্বাস ফেলে অনল বলল, কেঁদো না নূপুর, আমি আছি। আসানকে ঠিক খুঁজে বের করব।
ওকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেছে, তা নয় একা একা চলে যাবার মানুষ সে নয়। 1 মিনিট নূপুর, দেখো তো ওর পাসপোর্ট আছে কিনা। কেন, তুমি কি ভাবছো অনল? তোমার হাজবেন্ডের পাসপোর্ট আলমারিতে আছে কিনা সেটা চেক করো নূপুর। বলিষ্ঠ গুরুগম্ভীর কণ্ঠ অনলের। স্টিয়ারিংয়ে থাকা তার হাত দুটো কাঁপছে। নিজের বন্ধুকে নিয়ে খারাপ সে ভাবতে চায় না, তবে আহসানের কাছে বিশেষ একটি জিনিস আছে, সেটির অবস্থানও অনলের জানতে হবে। মিনিট খানেক বাদে নূপুর ফিরে এসে ফোনে বলল, নেই। অনল তৎক্ষণাৎ ফোন রেখে দিল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে দেখে গাড়িও এক সাইডে থামিয়ে দিল। 1 মিনিটের দূরত্বে তার বাড়িটা, কিন্তু মন হঠাৎ কঠিন হয়ে গেল। আহসান কি তবে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো? এর বেশি ভাবতে পারছে না অনল। মাথায় যন্ত্রণা শুরু হলো। সিটে হেলান দিয়ে জানালার কাঁচ গলিয়ে বেলিদের বাসার পানে তাকালো। বাগানে ছোট্ট ছিমছাম শরীরের প্রজাপতি হেঁটে হেঁটে বই পড়ছে। মেয়েটির কি হেঁটে হেঁটে পড়ার বাতিক আছে? আহসানকে নিয়ে চিন্তাটা যেন নিজ পথ থেকে খেই হারিয়ে ফেলছে। সেখানে এসে ভর করেছে ললিতা, শুধু অনলের ললিতা। অনেকটা যন্ত্রের মতন গাড়ি থেকে নেমে এলো অনল। এখন অন্ধকার নামছে ধীরে ধীরে, চারিধার নিস্তব্ধ হয়ে আছে। হঠাৎ যেন মায়াময় একটি পরিবেশে তৈরি হলো। বেলি কারোর সঙ্গে ধাক্কা খেয়ে হকচকিয়ে উঠল। অবাক হয়ে সামনে দণ্ডায়মান কান্তিমান পুরুষটিকে দেখছে। আর অনল, সে এগিয়ে এলো। মেয়েটির নরম হাতখানা ধীরভাবে স্বীয় শক্ত গালে ছোঁয়ালো। কেউ বাধা দিচ্ছে না, কিংবা কেউ অনুমতি দিচ্ছে না। অনল ফিসফিস করে বলল, তুমি ঠিক বাইরনের কবিতা বেলি, যে পংক্তিতে ইতিহাস হয়ে গিয়েছিল ঠিক সেগুলোর মানব রূপ। সুপুরুষটির আঙুলগুলো ঝুরঝুরে বরফের মতো শীতল। কিন্তু এখন তো শীতকাল নয়, স্মরণে হচ্ছে হিমালয় থেকে নেমে আসা অবিরাম ধারায় পানি পড়তে থাকা ঝর্ণাতে দীর্ঘক্ষণ আঙুলগুলো ডুবিয়ে এরপর বেলির নরম মেদুর গালে স্পর্শ করেছে অনল। তবে মুখ নিঃসৃত কাব্যিক কথাগুলো দেহের উষ্ণতা বৃদ্ধি করে দিচ্ছে। মেয়েটি কাঁপছে কেন? সে তো দুর্বল নয়। অনল যেন এই অস্থিরতা টের পায়। হৃৎপিণ্ডের কাঁপনকে মন ভরে উপভোগ করতে পারে। এক ধাপ এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায়। হিমালয়ের গিরিপথের মতন ভ্রুগুলো দুলিয়ে শুধায়, প্রেমবিহীন প্রেমিক পুরুষের প্রেমময় কথায় এত অস্থিরতা কেন প্রেমিকা? বেলি জবাব দিতে চাইল এই কান্তিমান সুপুরুষটিকে। সে তার প্রেমিকা নয়, অথচ ভয় পাচ্ছে, ভীষণ ভয়। যে ভয়ের নাম নেই কোনো। নাকি এই সাজবেলায় এক ভূতের আগমন ঘটেছে তার মস্তিষ্কে? আমার অনুমতি ব্যতীত স্পর্শ করা উচিত হচ্ছে না অনল, হাতটা সরিয়ে নিন। তুমি কিন্তু বাধা দাওনি ললিতা। চলো বিষয়টি ব্যাখ্যা করি। প্রত্যেকটা মানুষ জীবনে চর খায়, স্বীয় চোখ বন্ধ করে। কেন জানো? খোলা চোখে সে দেখতে পায় তার দিকে আগত হাতকে। আপনি নিশ্চয়ই আমাকে চড় দেননি, বরং হুট করে গালে স্পর্শ করেছেন। এটাকে বলে অনধিকার চর্চা। নিজে নিজে জোর করে কিছু নিয়ে নেয়া। যদি খুব কঠিন ভাষাতে উচ্চারণ করি, হবে সেটা ডাকাত। তোমার ক্ষেত্রে আমার ডাকাত হতেও সমস্যা নেই, কিন্তু আমার লুট হতে সমস্যা আছে। বেলির চোখ দুটো ক্রিয়দাংশ ছোট ছোট হয়ে এলো। অনল হেসে উঠল তার দিকে। অথচ কে বলবে এই পুরুষটি নিজের মূল্যবান একটা তথ্য পাচার হয়ে যাওয়ায় ভীষণ চিন্তিত। সন্ধ্যা পুরোপুরি নেমে গিয়েছে। আশ্চর্যভাবে অল্প আলোতেও বেলি কষ্ট করে উপন্যাসের লাইনগুলো পড়ছে। ব্যোমকেশ সমগ্রের একটি গল্প যে বুঝতে পারল অনল। হঠাৎ আনমনে বলে উঠল, অনেক ইজি এই গল্পের রহস্য। মূলত কলমের কালিতে সে মাকড়সার রসটা ভরে সেটা চিঠি লেখার সময় টান দিয়ে খায়। খুব বেশি উত্তেজনাময় নয়। আমার কখনো খেয়াল হয় না ব্যোমকেশ এত নরম কেস কেন। বাকিটা বলতে পারল না অনল।
বেলি কান্নামাখা দৃষ্টিতে প্রায় পুরুষটির দিকে তাকিয়ে আছে। আপনি স্পয়লার কেন দিলেন? জানেন গোয়েন্দাতে সব বলে দিলে কোনো মজা থাকে না। উত্তম কাজ করেছি। এর থেকে সময়টা লস না করে অন্য একটা বইয়ে কাজে লাগাতে পারো, কিন্তু এভাবে হেঁটে হেঁটে নয়। সেটা আমি বুঝবো, ব্যাড বয় কোথাকার। হাতের বই দ্বারা অনলের শক্ত মাসলে আঘাত করলো বেলি। এ যেন কষ্টের বহিঃপ্রকাশ মাত্র। অনল এবার উচ্চ শব্দে হেসে উঠল। কি মন্ত্রমুগ্ধের মতন হাসে পুরুষটি। ওকে ওকে ললিতা, এত কষ্ট পেও না। আমি তোমার ক্ষতিপূরণ হিসেবে লাইব্রেরি থেকে একটা বই নিতে দিব, কিন্তু সেটা ধারে, ঠিক আছে? না ধন্যবাদ। এখন যাবেন নাকি মানুষ ডাকবো? মানুষ ডেকে বলবে কি? বাবাকে ডাকবো? হ্যাঁ, তোমার বাবা। অনেক দিন ধরে কথা হয় না, তিনি কি বাড়িতে আছেন? দেখতে হচ্ছে তো। বেলিকে পাশ কাটিয়ে ভেতরে যাচ্ছে অনল। পুরুষটি লম্বাতে অধিক হওয়ায় দ্রুত বেলি তাকে থামাতে পারল না। তোফায়েল তখন ড্রয়িং রুমে বসে চা পান করছিল। দুনিয়াতে সমস্ত কাজে তার খুদ ধরা চাই। স্ত্রীর চায়ের মধ্যে প্রধান জিনিস। হুট অনলকে দেখে কিছু উচ্চ বাক্য করল না। কেমন আছেন আঙ্কেল? ভাবলাম অনেক দিন আপনার সাথে দেখা করি না, আজ করে যাই। তোফায়েল সৌজন্যতা বশত হাসলেও একবার ছোট মেয়ের পানে নির্বিকার ভাবে তাকালো। ইতিমধ্যে একবার ছেলেটি বিচার নিয়ে এসেছিল বেলিকে নিয়ে। বেলি কিছু করেছে অনল? বিষয়টি জিজ্ঞাসা করা গুরুদায়িত্ব, কারণ এত ব্যস্ততার মধ্যে এখানে এসেছো। বেলি আপাতত করেনি, কিন্তু সম্প্রতি আমার অফিসে একটি ইন্টারভিউ দিতে গিয়েছিল। সিলেক্ট করা হলেও সারা শব্দ করল না মেয়েটি। এখন সে জবটা করতে চায় কিনা তা গুরুদায়িত্ব। যদি অন্য কেউ হতো আমার চিন্তা ছিল না, তবে আপনার মেয়ে নিশ্চয়ই মজার ছলে একটা অফিসের জবের জন্য যায়নি। এতক্ষণে বেলি বুঝতে পারল এ পুরুষটির এখানে আসার উদ্দেশ্য। আশ্চর্যভাবে অনল কি বেলিকে সবসময় বিপদে ফেলতে চায়? বাবার চোখ দেখে মেয়েটা বুঝে গেল আর রক্ষা নেই। এমনিতে সকালে রুমির বিষয় নিয়ে তিক্ত অনুভূতিগুলো মিলিয়ে কি যায়নি এখন আবার অনল। চুপচাপ সেখান থেকে সরে গিয়ে রান্নাঘরে মাকে জাপটে ধরল বেলি। মেয়েকে সাদরে জড়িয়ে নিল রেবেকা। মেয়ের মাথায় হাত বুলিয়ে শুধালো, কি হয়েছে? মনে হচ্ছে কেঁদে ফেলবে। বেলি কান্নারত কণ্ঠে জবাব দেয়, দুনিয়াটা কেমন যেন আমার বিপক্ষে চলছে এক পুরুষে আগমনের। একটু দোয়া করে দাও তুমি মা, খুব খুব খারাপ লাগছে এখন। শশী নিজেকে নিয়ে বেশ সচেতন। মাথার চুল থেকে পা অবধি গুছিয়ে রাখতে পছন্দ করে। সাজসজ্জা কিংবা ফিটনেস ধরে রাখাতে কিঞ্চিত পরিমাণ সমস্যা হলে ঘাবড়ানোর শেষ নেই। রোজ সকালে উঠে কিছুক্ষণ আশেপাশে হেঁটে বেড়াবে, ঠিক জগিং নয়। আজকে সকালের এই নির্জন রাস্তাতে একটি অতি পরিচিত মুখকে দেখল, যে দ্রুত গতিতে জগিং করে আসছে। অনলের ঘামে ভেজা টি শার্টটা দেহের সঙ্গে লেপ্টে আছে। শশীর অধৈর্যরা নিচ থেকে বিস্তৃত হয়ে গেল। অনল, পা জোড়া থামিয়ে দিল পুরুষটি। শশীকে সে চিনতে পারল। হাসি ফিরিয়ে দিয়ে শুধালো, জগিং? সেমি জগিং? এরকম কিছু আছে বলে মনে হয় না, এসো পাশাপাশি হাঁটি। অনল ও শশী পাশাপাশি হেঁটে চলেছে। নীরবতা ভেঙে শশী শুধালো, শুনলাম কাল বাসায় গিয়েছিলেন। বেলি কি যে কাজ করেছে ইদানিং, শুধু বাবার কাছে বকা খাচ্ছে। হয়তো আপনার অফিস এখন বাধ্য হয়ে জব করতে হবে। বাধ্য হয়ে? কেন? বাবা বলেছেন মজার ছলে কারো কর্মক্ষেত্র এম কিছু যেন বরদাস্ত করবে না। আমি ব্যতীত বেলি আর কি কি করেছে ইদানিং? বিশেষ কিছু নয়, ওর এক বান্ধবী আছে রুমি, তার বিয়ে হবে সামনে। তো? শশী পুরো বিষয়টি অনলকে ব্যাখ্যা করল। বেলি যে ভীষণ সাহসী এতে সন্দেহ রইল না ছেলেটার। হঠাৎ সে শশীর উদ্দেশ্যে শুধালো,
রুমির ব্যাপারটাতে বেলি কিন্তু দোষী নয়, তা কি খেয়াল করেছো শশী? দোষ অবশ্যই আছে। অনধিকার চর্চা করা কি দরকার ছিল? মাঝে মধ্যে কারো ভালোর জন্য অনধিকার চর্চা করতে হয় শশী। বাদ দাও, বিষয়টি তুমি বুঝবে না। আমি আরেকবার রাউন্ড দিব এই রাস্তাতে। আর একটা কথা শশী, অচেনা কাউকে কখনো নিজের পরিবারের বিষয় বলতে নেই, সে যত জিজ্ঞাসাই করুক না কেন। অনল দ্রুত দৌড়ে এগিয়ে গেল। শশী ভ্রুকুচকে তাকিয়ে রইল অনলের দিকে। আশ্চর্য, বেলির পক্ষ নিল কেন ছেলেটি? আপাতত বিষয়টি রেখে বোঝা যাচ্ছে আপনার সব পরিশ্রম খুব শীঘ্রই কোনো এক কোম্পানির কাছে বিক্রি হতে চলেছে। বিষয়টি দুঃখজনক, কিন্তু একটি বারও বিচলিত হতে দেখা যাচ্ছে না কেন? সিকান্দার স্যার জানলে বিষয়টা খারাপ হবে। সাকিব, বাবাকে তুমি জানাবে বিষয়টি? আরে না স্যার, আমি কেন জানবো? আপনি জানেন কতটা লয়াল আপনার প্রতি, যার জন্য আমি কষ্ট করি সেই বলে চোর? অনল চোখ দুটো কিঞ্চিত ছোট করে ফেলল। সাকিব নামের ছেলেটা তার সব কাজের সঙ্গী, যে কোনো ফরমায়েশ সবার আগে পালন করে। অনল তাকে কখনো পুরোপুরি বিশ্বাস অবিশ্বাসের মাপদণ্ডে মাপেনি। তবে হ্যাঁ, সে যে বেশি কথা বলে এ বিষয়ে সুনিশ্চিত। ল্যাপটপটা সরিয়ে রাখলো অনল, চেয়ারে হেলান দিয়ে বলল, পারফিউম তৈরিতে ব্লেন্ডিং এর ক্ষেত্রে 3টে ধাপ আছে: টপ নোটস, মিডল হার্ট নোটস, বটম বেস নোটস। আসানের কাছে টপ ও হার্ট নোটসের সব তথ্য আছে, কিন্তু বেস সেটা সে কিভাবে করবে? দাবার অন্তিম চাল ঠিক এখানে আছে, আমার মাথায়। বেশ, আমি যতদূর জানি আপনি নিজেও বিশেষ সুগন্ধের বেস নোটস এখনো তৈরি করেননি। করতে কতক্ষণ? পূর্বের স্যাম্পলগুলো তো হারিয়ে ফেললেন। আসানকে এক্ষুনি সন্দেহ করার কিছু নেই। পাসপোর্টের সব তথ্য আগে আসুক। কবে নাগাদ আসবে? বলল তো পরশু অবধি পেয়ে যাবেন। এয়ারপোর্টের লোকেরা তথ্যগুলো দিতে চায়নি। সাবধান, যা করবে বাবার আড়ালে করবে। দরজার গ্লাসে মৃদু শব্দ হলো। অনল ভেতরে প্রবেশের অনুমতি দিলে সিকান্দার চেহারাতে সব থেকে বেশি গম্ভীর ভাব ফুটিয়ে তুলে ছেলের সামনে এসে দাঁড়ালো। অনলের মতো বুদ্ধিসম্পন্ন চতুর পুরুষটিরও একটি শত্রু আছে, সেটা তার বাবা। এক কোষে দুই তরবারি হতে পারে না, এক্ষেত্রে দুটো তরবারির এক কোষে বসবাস। সিকান্দারকে দেখে সাকিব উঠে সালাম দিল। চোখের ইশারায় তাকে বসতে বলল সিকান্দার। অনল নিজের ল্যাপটপের স্ক্রিনে ডুব দিয়েছে। অনল, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমার সাথে? আশ্চর্য সিকান্দার স্যার, আপনি না কাল বাসায় জারি করলেন আমার সাথে কথা বলবেন না? কি আর করবেন, আপনার ছেলে হয়েছে এত সুন্দর, মিষ্টভাষী, নেশালো, যাকে এত সহজে অ্যাভয়েড করা যায় না। ছেলের এই অসহ্যকর কৌতুকগুলো হজম করে নিল সিকান্দার। প্রচন্ড রেগে বিরক্ত হলেও তা প্রকাশ করল না, মুখে বলল, তোমার নতুন স্টুডেন্টদের মধ্যে থেকে অ্যাসিস্ট্যান্ট নেওয়াকে আমি সাধুবাদ জানাচ্ছি। শুনলাম একজনকে হায়ার করেছো। অতি উত্তম শুনেছেন। আমি আরো একটি সংযুক্ত করি। বেলি সুন্দরী, যোগ্যতা সম্পন্ন, বুদ্ধিমতী মেয়ে। আমি চিনি ওকে। বেলির ব্যাপারে সাবধান করে দিচ্ছি, কোনো প্রকার যন্ত্রণা দিবে না মেয়েটিকে। সে কি বিচার দিয়েছে আপনাকে? সিকান্দারের মুখে হাসি ফুটে উঠল। অনলের মুখে অবিশ্বাসের ছাপ। তার ছেলে যে এই মেয়েকে অনেক পছন্দ করে হলপ করে বলে দিতে পারবে। সিকান্দার সাহেব সবার ওপর নিজের মর্জি চালাতে পারলেও অনলের ওপর কখনো পারেনি। অবশেষে কি সেই সুযোগ বেলি হয়ে ধরা দিল? তুমি কি তাকে নিয়ে বিচার দিয়েছিলে? একদম নয়, শুধু অভিমান ব্যক্ত করেছি। ভাবতে পারো একই বিষয়। বেলি নিজেও অভিমান ব্যক্ত করেছে। যদি সে আরো বেশি অভিমান দেখায় তবে তোমাকে 1 বছরের জন্য বনবাসে পাঠানো হবে ব্রাজিলে। চয়েস তোমার। আমাকে এভাবে হুমকি দিতে পারেন না মিস্টার সিকান্দার। সব পারি আমি। অনলকে অবিশ্বাসে ফেলে
সিকান্দার সাহেব কেবিন থেকে বের হয়ে গেল। অনল ফুটবলের অতীব ফ্যান, সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে একটি দেশকে পুরোদস্তুর অপছন্দ করে। একমাত্র এটি তার দুর্বলতা। বেলিকে যে আর জ্বালাবে না এ ব্যাপারে নিশ্চিত হয়ে সিকান্দারের অধৈর্য গোলে স্মিত হাসি ফুটে উঠল। সাকিব দীর্ঘ শ্বাস ফেলে বলল, স্যার, আমাকে সাথে নিয়ে যাবেন? দেখো তো বেলি এসেছে কিনা। ওকে। মিনিট খানেক বাদে সাকিব নয় বেলি নিজেই ভেতরে ঢুকলো। হাতে তার আজকে একাডেমিক বই। অনলকে পুরোদস্তুর ইগনোর করে একটি চেয়ারে বসলো।